আলাপ আলোচনায় মোক্ষম বিষয় ছিল বঙ্গবন্ধুর অবস্থান সম্পর্কে। কর্নেল চক্রবর্তী জানতে চেয়েছিলেন শেখ মুজিব কোথায়। তারা উত্তরে বলেছিলেন তিনি আমাদের সঙ্গেই আছেন। ইতোপূর্বে নেতৃত্বে যখন ঝিনাইদহে পৌঁছেন এবং আমার সঙ্গে JKM আজিজ সাহেব বেলা 11টার দিকে তাদের সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেন, তখন তাজউদ্দিন সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম বঙ্গবন্ধু কোথায়। উত্তরে তিনি আমাকে বলেছিলেন তিনি আমাদের সঙ্গেই আছেন। অবশ্য তখন পর্যন্ত বঙ্গবন্ধুকে অপারেশন সার্চলাইটের শুরুতে গ্রেফতার করার বিষয়টি পাকিস্তান সরকার গোপন রাখতে সমর্থ হয়েছিল। আমার জানা মতে তিনি যখন বন্দী অবস্থায় করাচি পৌঁছান, তখন করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে তার আটক অবস্থায় একটা ছবি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সে ছবিটা সম্ভবত এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক গণমাধ্যমে আসে। আমরা যখন তাদের সীমান্ত পার করে দিচ্ছি, তখনও তারা বঙ্গবন্ধু কোথায় কিভাবে আছেন সেটা জানতেন না। পরবর্তীকালে যখন মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে 4 এপ্রিল জনাব তাজউদ্দিন ও ব্যারিস্টার আমিরুল ইসলামের সাক্ষাৎ হয়, তখনও মিসেস গান্ধী তাদের নিকট একই প্রশ্ন করেছিলেন। যতদূর শুনেছি ও জেনেছি, তখনও তারা উত্তরে বলেছিলেন তিনি আমাদের সঙ্গেই আছেন। সে সময়ের প্রেক্ষাপটে এ উত্তর সঠিক না বেঠিক ছিল তা ইতিহাসই বলে দেবে। আদর আপ্যায়নের পর ওঠার সময় হলো। কর্নেল চক্রবর্তী ও গোলক মজুমদার তাদের একটা জিপে চড়িয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে উদ্যত হলেন। তখন আমি তাজউদ্দিন সাহেবকে একপাশে ডেকে নিয়ে নিম্নস্বরে বললাম, আমরা লড়াই করেছি আপাতত ঢাল, সার্কি, বল্লম আর 303 রাইফেল দিয়ে। হাতিয়ারের সংখ্যা অপর্যাপ্ত, গোলাগুলিও কম। কিছু হাতিয়ার দেওয়ার জন্য কর্নেল চক্রবর্তীকে অনুরোধ করলে ভালো হয়। তিনিও আমিরুল ইসলাম তাকে হাতিয়ারের জন্য অনুরোধ করলে তিনি জানালেন, আমার ইচ্ছা থাকলেও সরকারিভাবে হাতিয়ার দেওয়া সম্ভব নয়, কারণ ভারত সরকারের সঙ্গে আপনাদের কি সম্পর্ক আছে অথবা হবে আমরা কিছুই জানি না। তাছাড়া আপনাদের হাতিয়ার দিয়ে সাহায্য করার ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা নেই। এই কথা শোনার পর আমরা একটু হতদম্ব হলাম। আমাদের চেহারা দেখে চক্রবর্তী সম্ভবত মায়া হলো। তিনি ক্যাপ্টেন মহাপাত্রকে ডেকে বললেন, রিমেম্বার, উই হ্যাভ সাম ওল্ড ওয়েপন্স অ্যান্ড hand grenades laying in the armory, but those are not accounted for. I think there are a few Czechoslovakian LMGs and ammo. Since they are not accounted for and old and not being used by our men, we might as well hand it over to them unofficially. However, you need to keep any record or mention it anywhere. তাদের কথোপকথন শুনে আমার মন উৎফুল্ল হলো। কয়েক মিনিটের মধ্যেই ক্যাপ্টেন মহাপাত্র তার সিপাহীদের সঙ্গে কয়েক বাক্স 36HA আর দুটো চেকোস্লোভাকিয়ার তৈরি LMG আমার গাড়িতে তুলে দিলেন। আমি আর তৌফিক মহানন্দে এগুলো গ্রহণ করলাম। এবার বিদায়ের পালা। তাজউদ্দিন সাহেব আর আমিরুল ইসলাম কর্নেল চক্রবর্তী BSF এর জোঙ্গায় চড়ে জলপাই রঙের ভারতীয় BSF এর ব্যবহৃত টাটা জিপ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় আমাদের অকুণ্ঠ প্রশংসা করলেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। যতদূর চোখ যায় তাদের নিঃশ্রিয়মান গাড়ির পানে চেয়ে রইলাম। তারপর দুজনে যার যার জিপে চড়ে ফিরলাম আমাদের যুদ্ধক্ষেত্রে। ফিরতে ফিরতে মধ্যরাত পেরিয়ে যায়। এই ঘটনাপঞ্জি আমার হিসাবে ঘটে 29 মার্চ। 25 মার্চের মধ্যরাত থেকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ মাগুরা, ঝিনাইদহ কুষ্টিয়া এবং ঝিনাইদহ যশোর হাইওয়েগুলোতে ব্যারিকেড সৃষ্টি করার জন্য দিন রাত 24 ঘন্টা মুক্তিকামী জনতা রাস্তার দুই ধারে বেড়ে ওঠা বট, পাকুড়, রেইনট্রি এবং মেহগনি গাছের বিশাল বিশাল ডালপালা কেটে কেটে রাস্তার উপর ফেলে রাখে। উদ্দেশ্য একটাই, 25 মার্চ মধ্যরাতের পর যশোর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসা 27 নং HNT ব্যাটালিয়নের সৈন্য সীমান্ত যেন কুষ্টিয়া থেকে হঠাৎ বের হয়ে আসতে না পারে।
একইভাবে যশোর ক্যান্টনমেন্ট থেকেও সেনাবাহিনী বের হতে চাইলে রাস্তায় ফেলে রাখা অসংখ্য ব্যারিকেডের বাধায় চলাচলে যেন অপারগ হয়। এভাবে আমরা ঝিনাইদহকে সুরক্ষিত করে রাখি। পাকিস্তানি সৈনিক অথবা গাড়ি বহর যেন আমাদের কোনো সারপ্রাইজ দিতে ব্যর্থ হয়। এর মধ্যে আমরা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, গোয়ালন্দঘাট সহ পাবনা, সিরাজগঞ্জের পাকশী সেতুর পর্যন্ত পদ্মার পশ্চিমে বিশাল অঞ্চল পাকিস্তানিদের প্রশাসনমুক্ত স্বাধীন অঞ্চল বলে ঘোষণা করেছি। শুধু তাই নয়, কুষ্টিয়া থেকে পাকিস্তানি কন্টিনজেন্টকে হটানোর জন্য 27-28 মার্চ মেজর আবু ওসমান চৌধুরীর নেতৃত্বে এবং স্থানীয় MNA ও MPAগণের সহায়তায় কুষ্টিয়া আক্রমণের দিনক্ষণ নির্ধারণ করা হয়। প্রাথমিকভাবে 29 মার্চ দিবাগত রাতে কুষ্টিয়ার চারদিক থেকে মুক্তিবাহিনীর প্রতিরোধ যোদ্ধাদের সমন্বয়ে একযোগে চতুর্মুখী সাঁড়াশি আক্রমণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ আক্রমণে প্রাথমিক এবং প্রধান আগ্রাসী আক্রমণের নেতৃত্বে ক্যাপ্টেন AR আজম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। আমাকে ঝিনাইদহ থেকে এক কন্টিনজেন্ট মুক্তিযোদ্ধা পাঠানোর দায়িত্ব দেওয়া হয়। তৌফিক তার দলবলকে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় নিয়ে যাবেন এই সিদ্ধান্ত হয়েছিল। এই পরিকল্পনায় প্রধান স্ট্রাইকিং ফোর্স ছিল মেজর ওসমানের অধীনে 4 নং উইংয়ের EPR সৈনিক সমন্বয় গঠিত বাহিনী। তাদের নিয়ে পদব্রজে ক্যাপ্টেন আজম চৌধুরীর খলিশাকুণ্ডি হয়ে কুষ্টিয়া শহরের পশ্চিম দিকে অবস্থান নেবেন সিদ্ধান্ত হয়েছিল। আমাদের পাঠানো সৈনিকেরাও তাদের জন্য নির্ধারিত স্থানে 29 তারিখ দিবাগত রাত 3টায় পজিশন নেবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তাজউদ্দিন সাহেব ও আমিরুল ইসলাম সাহেবকে যে সীমান্তের ওপারে পৌঁছে দিতে হবে এবং সেই দায়িত্বটা যে হঠাৎ আমাদের ঘাড়ে এসে পড়বে তা আমাদের জানা ছিল না। সুতরাং 29 তারিখ দিনের বেলা আমাদের মুক্তিযোদ্ধাদের সময় মতো কুষ্টিয়ার নিজ নিজ RVতে পৌঁছে দিয়ে কাজটি আমরা করতে পারিনি। বিশেষত আমার সৈনিকেরাই তখন আমি সীমান্ত থেকে ফেরত আসবো তার অপেক্ষায় প্রহর করছিল। তৌফিকেরও একই অবস্থা। ওদিকে আজম চৌধুরীও তাদের দলবল ঠিকঠাক করে রওনা করতে বিলম্ব করে ফেলেন। তারা যখন তাদের RVতে পৌঁছান তখন সকালের আলো ফুটে গেছে। তারা শহর থেকে দূরে নিরাপদ দূরত্বে দলবল নিয়ে লুকিয়ে রইলেন। আর মেজর ওসমান খবর পাঠালেন, এজ আওয়ার 24 ঘন্টা পিছিয়ে 30 মার্চ রাত 3টার সময় নির্ধারিত হলো। সিদ্ধান্ত হলো ক্যাপ্টেন আজম প্রথমে তার কাছে থাকা মর্টার ফায়ার করে যুদ্ধে শুরুর সিগন্যাল দেবেন। সঙ্গে সঙ্গে আমরা চারদিক থেকে গুলি ছুড়ে পাকিস্তানিদের 3টি অবস্থানেই একত্রে আক্রমণ রচনা করবেন। আর স্থানীয় নেতৃবৃন্দ জনগণকে প্রস্তুত করে রেখেছিলেন তাদের নিজ নিজ সংগ্রাম কমিটির মাধ্যমে। জনগণের উদ্দেশ্যে আদেশ ছিল প্রথম গুলির সঙ্গে সঙ্গে সবাই রাতের অন্ধকারে চারদিক থেকে অযুত কণ্ঠে মুহুর্মুহু স্লোগান দিতে থাকবে। গগনবিদারী স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে উল্লেখ্য, কুষ্টিয়া যুদ্ধের সময় ভিড়ামারায় তৌফিকের অবস্থান ছিল, আমি ছিলাম আমার হেডকোয়ার্টারে ঝিনাইদহে। বিষয়খালী ঝিনাইদহের দক্ষিণে সেখানে একটা কালভার্ট ছিল। কালভার্টের দক্ষিণ পাশে কালভার্ট সংলগ্ন রাস্তা কেটে বয়ে যাওয়া খালের পানির সাথে যুক্ত করে দেওয়া হয় এবং কালভার্টের মুখে ডালপালা বিছিয়ে ফাঁদ তৈরি করে রাখা হয়। কুষ্টিয়া থেকে পলায়নপর পাকিস্তানিকে উদ্ধারের জন্য যশোর ক্যান্টনমেন্ট থেকে একদল পাক সেনা প্রেরণ করা হয় যশোর ঝিনাইদহ সড়ক ধরে। পথে বিষয়খালী কালভার্টে এসে প্রথমেই আক্রমণকারী পাকবাহিনীর মুখ থুবড়ে পড়ে। উল্টো দিকে ট্রেঞ্চে অবস্থানরত মুক্তিবাহিনীর অকুতোভয় সৈনিকেরাই পাকিস্তানিদের উপর সাঁড়াশি আক্রমণ শুরু করে। ঝিনাইদহের মুক্তিযোদ্ধারাই এই আক্রমণ পরিচালনা করে। এদিকে 30 তারিখে যশোর ক্যান্টনমেন্টে প্রথম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করলে তাদের বাঙালি সেনা মারার পরে পাঞ্জাবিদের হাতে। কিন্তু ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে যশোর ক্যান্টনমেন্টে অস্ত্রাগার ভেঙে হাতিয়ার সংগ্রহ করে প্রায় 200 সৈনিক ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানিদের গোলাগুলির অচলায়তন ভেঙে চৌগাছার দিকে চলে যায়। অপরদিকে প্রায় 30 জন বাঙালি সৈনিক ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে ঝিনাইদহে আমার সঙ্গে যোগ দেয়। তারা সবাই বিষয়খালীর যুদ্ধে যোগদান করে। জনগণ, ঝিনাইদহের পুলিশ, প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঝিনাইদহ অঞ্চলে ছিটকে পড়া জনাথি শেখ বাঙালি সৈনিক এবং চুয়াডাঙ্গা থেকে মেজর আবু ওসমান কর্তৃক প্রেরিত এক প্লাটুন তৎকালীন EPR এই যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে পাকিস্তানিরা নিজেদের হতাহতের ঘটনায় ভীত হয়ে পশ্চাৎপসরণ করে যশোর ক্যান্টনমেন্টে পালিয়ে যায়।
আমাদের যুদ্ধরত বেশ কয়েকজন হতাহত হয়। এই যুদ্ধে স্থানীয় MNA ইকবাল আনোয়ারুল ইসলামের 2 পুত্র আলেকজান্ডার ও মুস্তফা শাহাদাত বরণ করে। বেলা দুপুরের পর আমি একদল ঝিনাইদহবাসীর বিশাল একটা মিছিল সহ মাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে যুদ্ধস্থলের দিকে এগিয়ে যাই। পাক বাহিনী মিছিলের স্লোগান শুনে আরও বেশি ভীত সন্ত্রস্ত হয় এবং দিশেহারা হয়ে গাড়ি ঘোড়া আর মৃতদেহ রেখে পালিয়ে যায়। বিষয়বালী যুদ্ধে কমপক্ষে 61 জন পাক সেনা নিহত হয়। আমাদের কমপক্ষে 5 জন শাহাদাত বরণ করেন। কুষ্টিয়া যুদ্ধ চলাকালীন যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনী কুষ্টিয়ায় তাদেরকে আটকে পড়া বাহিনীকে উদ্ধার করতে প্রচেষ্টা চালাবে এ ধারণা আমার ছিল এবং পাকিস্তানি উদ্ধারকারী দলকে কুষ্টিয়া যেতে হলে ঝিনাইদহের উপর দিয়ে যেতে হবে এ চিন্তাও আমার মাথায় ছিল। আমার সর্বসাকুল্যে 400 রাইফেলধারী সৈনিক ছিল। এ 400 জন সৈনিকের মধ্যে 29 মার্চ মধ্যরাতের পর গেরাগঞ্জের নায়েব আলীর নেতৃত্বে 150 সৈনিক কুষ্টিয়া পাঠিয়েছিলাম। নায়েব আলী নেভি ট্রেনিং প্রাপ্ত একজন সেনা। যুদ্ধ শুরুর আগে বাড়িতে এসেছিল অবকাশে। যুদ্ধ শুরু হলে থানায় এসে রাইফেল নিয়ে ঝিনাইদহের প্রথম প্রতিরোধ যুদ্ধে আমার সঙ্গে যোগদান করেন। আরও 100 সৈনিক ঝিনাইদহের 8 মাইল উত্তরে গেরাগঞ্জ পুলের দক্ষিণ পাশে বহমান নদীর তীরে ট্রেঞ্চ বানিয়ে কুষ্টিয়া থেকে সম্ভাব্য পাকিস্তানি আক্রমণ ঠেকাতে প্রস্তুত ছিল। সেখানে গেরাগঞ্জ পুলের উত্তর পাশে রাস্তা কেটে নদীর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। তৈরি হয় ফাঁদ। ফাঁদের উপরে চাটাই বিছিয়ে আলকাতরা মেখে কৃত্রিম সড়ক তৈরি করে রাখা হয়েছিল, যার ফলে কুষ্টিয়া থেকে পলায়নপর পাক বাহিনী গেরাগঞ্জ ব্রিজের ফাঁদে পড়ে। প্রথম ধাক্কায় তীব্র গতিতে ধেয়ে আসা সামনের গাড়িগুলো ফাঁদে পড়ে। ফাঁদের নিচে বহমান নদীর জলে ডুবে মরে কয়েকজন পাক সেনা। আর যারা বেঁচে ছিল তারা উল্টো পাশে ওত পেতে বসে থাকা সঙ্গীনধারী মুক্তিযোদ্ধাদের বুলেটের আঘাতে মৃত্যুবরণ করে। এরপর শুরু হয় ওদের অবিরাম গোলাবর্ষণ। সারা রাত বুলেট আর কামানের গোলা বিস্ফোরণের আকাশ লাল হয়ে যায়। আর সামনের ট্রেঞ্চে বসে থাকা মুক্তিবাহিনী মাঝে মাঝে 2-4টা 303 রাইফেলের গুলিবর্ষণ করতে থাকে। ফলে পাক বাহিনীর মনোবল ভেঙে যায়। রাতের বেলা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা ছড়িয়ে পড়ে গ্রামের ক্ষেত খামারে, আলু বেগুন পটল বনে আখ খেতে। পরদিন সকাল সন্ধ্যা ঝিনাইদহের মুক্তিকামী আপামর জনসাধারণ নিজেদের জীবন বাজি রেখে মৃত্যুভীতি ও শঙ্কা দূরে সরিয়ে পাকিস্তানি সৈনিকদের খুঁজে খুঁজে বের করে আনে পাট খেতে, বেগুন ক্ষেত, মূলা ক্ষেত ও আলু ক্ষেত থেকে। বাঁশের লাঠি, খোন্তা, কুড়াল, দা, বটি ইত্যাদি অর্থাৎ যার হাতে যা ছিল তা দিয়ে প্রায় 1.5 শতাধিক পাকিস্তানি সৈনিক হত্যা করে তাদের সবার অস্ত্র কেড়ে নেয় এবং আমার কাছে জমা দেয়। এই হাতিয়ার প্রাপ্তির ফলে ঝিনাইদহ মুক্তিযোদ্ধাদের শক্তি অনেক বেড়ে যায়। এখানে উল্লেখ্য যে গেরাগঞ্জ যুদ্ধের ফলশ্রুতিতে আমরা পাকিস্তানিদের কাছ থেকে যে সকল হাতিয়ার সংগ্রহ করেছিলাম তার সবই ছিল চীন দেশের তৈরি অটোমেটিক হাতিয়ার, বেশিরভাগই 9 mm ক্যালিবারের। এর মধ্যে 6টি 106 ACL জিপ মাউন্টেড গান ছিল। এগুলোর 18 পাউন্ডের এক একটা গোলা 1.5 মাইলে ছুঁড়ে পড়ত। এগুলো 18 পাউন্ডের এক একটা গোলা 1.5 মাইলের দূরে ছুটতে পারত। আরও ছিল MG, LMG এবং SLR। এসব হাতিয়ার নিয়েই আমরা 10 এপ্রিল নাগাদ যশোর ক্যান্টনমেন্টের 10 মাইল উত্তরে 12 বাজার নামক স্থানে সড়ক ও রেলপথের সন্ধিস্থলে ট্রেঞ্চ তৈরি করে অবস্থান নিয়েছিলাম যশোর ক্যান্টনমেন্ট দখল করার উদ্দেশ্যে। আমাদের সেই উদ্দেশ্য এবং আশা সফল হওয়ার আগেই পাকিস্তানিদের ত্রিমুখী আক্রমণ সাথে হাওয়াই আক্রমণ হয়। ফলে আমরা 12 বাজারে পাকিস্তানিদের সাথে মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়ি এবং পাক বাহিনীর সংঘবদ্ধ আক্রমণের সামনে বেশিক্ষণ টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হই। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রবাসী বাঙালি নেতৃত্বে যতগুলো সাহসী পদক্ষেপ গ্রহণ করে মুক্তিযুদ্ধে গতি সঞ্চারিত করে বাংলাদেশের স্বাধীনতাকে অবশ্যম্ভাবী করে তুলেছিল, 1971 সালের 10 এপ্রিল সর্বপ্রথম সরকার গঠনের প্রক্রিয়ায় 17 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের সরকারের আত্মপ্রকাশ ছিল সে সকল পদক্ষেপের অন্যতম। অকুতোভয় বাঙালিদের আকাশচুম্বী আত্মপ্রত্যয়ের বহিঃপ্রকাশ ঘটেছিল। সেদিন বৈদ্যনাথতলায় ছায়া ঘেরা পাখি ডাকা আলো ছায়ায় লুকোচুরি খেলায়। 10 এপ্রিল
1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সর্বপ্রথম বাংলাদেশে স্বাধীন সরকার গঠন করা হয়। আমরা যশোর ফ্রন্টে তখন পাকিস্তানি সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট ঘেরাও করে রেখেছি। ভারত থেকে বড় রকম হাতিয়ার পাওয়ার আশায় দিন গুনছি। এমন সময়ে এপ্রিলের মাঝামাঝি ভাষা ভাষা খবর এলো, চুয়াডাঙ্গায় নবগঠিত বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করবে। কিন্তু 15 এপ্রিল যখন পাকিস্তানি বিমান ঝিনাইদহ চুয়াডাঙ্গা এলাকায় উড়ে উড়ে চুয়াডাঙ্গার বোমার আঘাত হানল, তখন নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার অনুষ্ঠানের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে। 14, 15 ও 16 এপ্রিল আমাদের পিছু হটার পালা। 12 এপ্রিল প্রত্যুষে পাকিস্তানি সেনাবাহিনী যশোর ঝিনাইদহ সড়কের 12 বাজার এলাকায় বড় ধরনের আক্রমণ চালিয়ে আমাদের রক্ষাব্যূহ তছনছ করে দেয়। আমরা ধীরে ধীরে পিছু হটতে থাকি। 16 এপ্রিল ঝিনাইদহ চুয়াডাঙ্গা হয়ে আমি সদল বলে মেহেরপুরে শহরে কয়েক শতক মুক্তিযোদ্ধা হাতিয়ার, গাড়ি আর 5 টনি 2 ট্রাক ভর্তি টাকা ও সোনা নিয়ে উপস্থিত হই। আমাদের সাথে ছিল মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন ফ্রন্ট থেকে আগত হাজার হাজার মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, কৃষক, শ্রমিক, ছাত্রসহ মুক্তিপাগল মানুষ। 17 এপ্রিল সকালে তৌফিকের কাছ থেকে জানতে পারলাম বৈদ্যনাথ তলায় এক অনুষ্ঠান হবে জরুরি। এখানে নেতৃবৃন্দ আসবেন। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আমাদের মাতৃভূমি স্বাধীন রক্ষা করার জন্য একটা সরকার পাব। সদল বলে সীমান্ত চৌকিতে পৌঁছাতে হবে তড়িঘড়ি। তৌফিক আমার স্কুল আর বিশ্ববিদ্যালয়ের জীবন সতীর্থ। 1971 খ্রিস্টাব্দে ছিলেন মেহেরপুরের এসডিও। আমি একই সময়ে ঝিনাইদহ মহকুমা পুলিশ অফিসার। 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আমরা সাতকানিয়ার সেটেলমেন্ট ট্রেনিংয়ে অবস্থানরত শতাধিক কর্মকর্তা চট্টগ্রামে এসে রেডিও মারফত শুনতে চেয়েছিলাম, পারিনি। প্রাণের তাগিদে সেটেলমেন্ট ট্রেনিং ক্যাম্প ছেড়ে চট্টগ্রাম হয়ে সেদিনই রাতে ঢাকায় পাড়ি দেই। 17 মার্চ পর্যন্ত ঢাকার রাজপথে আন্দোলনে উদ্বেলিত জনগণের রুদ্রমূর্তির অবলোকনের সুযোগ হয়। ঢাকার কমিশনার অফিসের পুলিশ কন্ট্রোল রুমে বসে বসে বঙ্গবন্ধুর ডাকে সারা দেশ অচল। অভূতপূর্ব একতাবদ্ধতায় জাগ্রত বাঙালি পাকিস্তানের সামরিক জান্তার হঠকারিতার বিরুদ্ধে বাঙালিদের ক্ষোভ, ক্রোধ, ঘৃণা আগ্নেয়গিরির লাভার মতো জ্বলছে। পাকিস্তানিরা সে লাভার তপ্তদহনে ছারখার হচ্ছে। ক্যান্টনমেন্টের বাহিরে পাকিস্তানি প্রশাসন নেই। সারা দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কর্তব্য স্থির করতে সময় লাগে না। 8 দিনের মাথায় ঢাকা ছেড়ে ঝিনাইদহ পৌঁছে যাই। এসেই ঝিনাইদহ আওয়ামী লীগের নেতৃত্বের সাথে যোগ সাজশে স্থানীয় জনগণ, বিশেষত ছাত্রলীগের উদ্যমী কর্মীদের রাইফেল ট্রেনিংয়ে লাগিয়ে দেই। আনসার মুজাহিদদের ছত্রছায়ায় মনের চেতনার স্ফুলিঙ্গ, দেশে বিরাট একটা কিছু ঘটতে যাচ্ছে, এই ঘটনা জনতার কাতারে থাকতে হবে। 23 মার্চ পাকিস্তান দিবস। অনেকটা কাকতালীয়ভাবে অনির্ধারিতভাবে দেখা হলো বেশ কয়েকজন বন্ধুর সাথে। তৌফিক মেহেরপুর থেকে এলো, কামাল সিদ্দিকী এলো নড়াইল থেকে, ওয়ালিউল ইসলাম মাগুরার এসডিও সেও এলো, সর্বশেষ এলো রাজবাড়ির এসডিও ফরিদ, ওর শ্বশুরবাড়ি ঝিনাইদহ। স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে ঝিনাইদহ ওয়াবদা রেস্টুরেন্টে আগমন। আমার আপাতত নিবাস এখানে। আমার ঘরে অনেকক্ষণ কথা হলো। তৌফিক বলল, দেশে বিরাট কিছু একটা ঘটবেই। আমি মাকে পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছি। ওয়ালি বলল, যাই হোক, পাকিস্তান আর্মি কিছুতেই শেখ মুজিবকে ছাড়বে না, বাঙালিদের কিছুই দেবে না, বরঞ্চ দমন নীতি চালিয়ে আমাদের শেষ করে দেবে। কামাল বলল, এটা হতে পারে না, বাঙালিদের আন্দোলন এবার দাবিয়ে রাখতে পারবে না কেউ। সর্বশেষে সবাই সিদ্ধান্ত নিল, যাই হোক জনগণের সাথে থাকতে হবে। আমি বললাম, মাকে জানিয়ে দিয়েছি, যা হবার হবে, কোনো চিন্তা করো না। পরদিন ফরিদপুরের এসপি মিহির ভাইয়ের মাধ্যমে হাতে যে কয়টা টাকা ছিল মার কাছে পাঠিয়ে দিলাম। সেদিন সেই অনির্ধারিত আলোচনার মধ্য দিয়ে আমরা অতি সহজেই আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারলাম। তারপর 25 মার্চ থেকে আমরা সবাই সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ি।
পাকিস্তানের কামান ট্যাঙ্কে সুসজ্জিত সুশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে কেবল 303 রাইফেল আর লাঠিসোঁটা বন্দুক দা কুড়াল খন্তা বর্ষা বল্লম হাতে সাধারণ মানুষ প্রতিরোধ যুদ্ধে গড়ে তোলে। বুকে স্বাধীনতা ছিনিয়ে আনার স্থির বিশ্বাস, সীমাহীন অকুতভয় প্রাণশক্তি, জনতার মন্ত্রমুগ্ধ সময়কতা, নেতার বজ্রকণ্ঠে নির্যাসে উচ্চারিত রুদ্র কঠিন শপথ এবং কণ্ঠের অনুপরমাণুতে বিধৃত জয় বাংলা স্লোগান প্রতিরোধ যুদ্ধকে শানিত করেছে। আর পাকিস্তানিদের শানিত অস্ত্রভোতা হয়ে পিছু হটছে। এই হলো সারা দেশের ক্যানভাস। 25 মার্চের মধ্যরাত থেকে 10, 11, 12, 13 ও 14 এপ্রিল অবধি 14 এপ্রিল পর্যন্ত একটি মুহূর্তের জন্য আমাকে পিছু ফিরে তাকাতে হয়নি। নিরবিচ্ছিন্ন বিজয়ের মহিমায় শক্তিমান ছিলাম আমরা। 15 এপ্রিল সন্ধ্যারও অনেক পরে মুষলধারায় বৃষ্টি মাথায় করে আমরা যখন মেহেরপুরে পৌঁছি, তখন সবাই ক্লান্ত। পথের ক্লান্তি আর পিছু হটার বিষণ্ণতার ভারে সবাই বিধ্বস্ত। রাত্রের জন্য তাঁবু ফেললাম মেহেরপুর। আমি রাত কাটালাম তৌফিকের সাথে ওর সরকারি বাসভবনে। পরদিন 16 এপ্রিল তৌফিকের ট্রেজারির অর্থ ও গহনা সংগ্রহ করেছিলাম। এখন 3 ট্রাক ভর্তি অর্থ ও গহনা সংগৃহীত। পথের ক্লান্তি তখনও কাটেনি, কিন্তু পেছনে অগ্রসরমান পাকিস্তানিদের আক্রমণ, সাথে হাওয়াই আক্রমণের ভয়ও ছিল। তাই সবাই মিলে সীমান্তের ওপারে চলে যাওয়ার সিদ্ধান্ত হলো। আপাতত বাড়িঘর ছেড়ে আসা বিশাল মানুষের কাফেলার সাথে দুর্দিনের লড়াকু মুক্তিবাহিনীর দল আর গাড়ি ঘোড়া যানবাহন নিয়ে সীমান্তের বিভাজনকারী সরু খাল পেরিয়ে ওপারে যেতে হলো। মাথার উপরে বজ্র বৃষ্টি, বিদ্যুতের চমকানি, গাড়ি ঘোড়া, ট্রাক, আমাদের জিপ সবই পার হলো। উপস্থিত সকল সৈনিকের পেশির ধাক্কায় ধাক্কায় ওপারের বেতায় বিওপি শান্তির পারাবত। শ্রান্ত ক্লান্ত হাজার খানেক মানুষ কেবল হাতিয়ার আর ছোট ছোট পোটলা পুটলি সম্বল করে যখন পৌঁছালাম, তখন কালবৈশাখীর ঝড় এপার ওপার দুপারেই বনবাদার গাছপালা, বৃক্ষ, বট, রেন্ট্রি আর মেহগনির আগডালগুলো ভেঙে চুলে লণ্ডভণ্ড করে ফেলে রেখে গেছে। 17 এপ্রিলের আগেই কর্নেল ওসমানী কলকাতা থেকে এসে খবর পাঠিয়েছেন এখনো গেরিলা যুদ্ধ চলবে। সম্মুখ যুদ্ধ আপাতত স্থগিত, কিন্তু 25 মার্চের মধ্যরাতের পরের 2 সপ্তাহের নিরবিচ্ছিন্ন বিজয় আমাদের এতদিন মাতোয়ারা করে রেখেছে। আমরা যশোর ক্যান্টনমেন্ট ঘেরাও করে দখল করে পরিকল্পনা করছি। ভারতীয় ট্যাঙ্ক বিমানবহর আমাদের সহায়তা করবে, এই আশায় চারিদিকে উন্মাদনা। এ অবস্থায় কলকাতার নেতৃত্বে দেয়া গেরিলা যুদ্ধের সিদ্ধান্ত আমাদের কাছে মনে হয়েছে বাতুলতা। যশোর ফ্রন্টে আমরা পিছু হটে যাব, পাকিস্তানি খান সেনাদের হাতে দেশের মাটি ছেড়ে দেব, এ ভাবনাই কখনো মনে আসেনি। কিন্তু 14 এপ্রিল যুগপথ, ঝিনাইদহ, ভেড়ামারা, গোয়ালন্দ আক্রমণ করে যখন পাকিস্তানিরা আমাদের রক্ষাব্যূহ ভেঙে তছনছ করে দিল, তখন পিছু হটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সুতরাং এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব অনেক বেশি দূরদর্শী ছিল, এ কথা বলাই বাহুল্য। আমাদের পরিকল্পনা হলো আপাতত সম্মুখ সমরে ব্যতয় ঘটিয়ে সবকিছু গুছিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সুসজ্জিত বাহিনী নিয়ে যুদ্ধে নামতে হবে। আর যুদ্ধকে সুপরিকল্পিতভাবে সফলতার স্বর্ণদুয়ারে পৌঁছাতে হলে পরিকল্পনার শীর্ষে প্রয়োজন দক্ষ সরকার।